আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে শব্দটা। শেষ পর্যন্ত মিলিয়ে গেল একেবারে। মা, বললাম, এভাবে গুনে নিতে গেলে হয়তো আর যাওয়াই হবে না আমাদের। চলো সব নিয়ে যাই। বেশ বুঝতে পারছি একা এসেছিল অন্ধ, দরজা খুলতে ব্যর্থ হয়ে চলে গেছে, কিন্তু ফিরে আসবে শিগগিরই দলবল নিয়ে দরজা ভাঙার জন্যে তৈরি হয়ে। কিন্তু কিছুতেই রাজি হলো না মা। তার পাওনা থেকে 1 পয়সা বেশি নেবে না। বলল, 7টা বাজেনি এখনো, সুতরাং সময় আছে হাতে। আবার গুনতে শুরু করলো। মৃদু শীষের শব্দ কানে এলো এই সময়। পাহাড়ের ওদিক থেকেই যেন এলো শব্দটা। আমারও কাজ শেষ। কান পেতে শীষের শব্দটা শুনে বলল মা, 4 পেনি করে আমারও কিছু পাওনা হয়েছে ক্যাপ্টেনের কাছে। ওয়েল ক্লথে মোড়ানো ছোট প্যাকেটটা তুলে নিতে নিতে বললাম, কাজেই আমি এটা নিচ্ছি। কি ভেবে নিষেধ করলো না মা। সঙ্গে করে আনা মোমটা শেষ হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে অনুমানে অন্ধকারেই চললাম আমরা। সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। সদর দরজার কাছে এসে দাঁড়ালাম কয়েক সেকেন্ড। সন্দেহজনক যে কোনো শব্দের জন্য কান খাড়া রাখলাম। নিঃশব্দে ছিটকিনি খুলল মা। বাইরে বেরিয়ে এলাম আমরা। আমরা। চাঁদ উঠে পড়েছে। দ্রুত সরে যাচ্ছে কুয়াশা। ইতিমধ্যেই অনেক খানি হালকা হয়ে এসেছে। হলদে ধূসর জ্যোৎস্নায় নাওয়া পথঘাট, তুষার ঢাকা পাথরের পাহাড়টা বেয়ে যেন তরল সোনার বান নেমেছে। অপরূপ এই রূপ উপভোগ করার মতো সময় কিংবা মানসিক অবস্থা কোনোটাই এখন নেই আমাদের। পিচ্ছিল পথ ধরে দ্রুত ছুটছি। গ্রাম আর সরাইয়ের মাঝের অর্ধেক পথ পেরিয়েছি। এমনি সময় কানে এলো বুট পরা পায়ের শব্দ, কয়েক জোড়া। পেছনে ফিরে তাকালাম। ছোট্ট একটা আলো দুলছে। লণ্ঠন নিশ্চয়। হাঁপিয়ে উঠেছে মা। আর পারছে না। আমার দিকে মোহরের থলেটা বাড়িয়ে ধরে বলল, তুই পালা বাবা, আমি আর পারছি না। সাংঘাতিক রাগ হলো গ্রামবাসীদের উপর। জীবিত থাকতে ওদের কম সাহায্য করেনি বাবা, অথচ এই বিপদে আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়ালো না ওরা। মাকেও দোষী সাব্যস্ত করলাম মনে মনে। এত দুঃসাহসের কি প্রয়োজন ছিল? আর সাহস করে সরাইয়ে যখন গিয়েছেই টাকা পয়সা আর মুদ্রাগুলো নিয়ে ঝটপট কেটে পড়লেই হয়ে যেত। এত সততা দেখাতে গেল কেন? মা আর হাঁটতে পারছে না, কিন্তু তাকে ফেলে যাবার কোনো প্রশ্নই ওঠে না। দরকার হলে আমিও মরব, কিন্তু মাকে রেখে যেতে পারবো না কিছুতেই। এক হাতে থলেটা ধরে অন্য হাতে মার কোমর জড়িয়ে ধরলাম। ভর রাখতে বললাম আমার কাঁধে। তারপর কোনো রকমে টেনে হিঁচড়ে নিয়ে পৌঁছালাম ছোট ব্রিজটার কাছে। ক্লান্ত হয়ে পড়েছি আমিও। সেই বিকেল থেকে কম পরিশ্রম তো করিনি। তার উপর প্রচণ্ড উত্তেজনা। ঠান্ডা তো আছেই। তুষারের উপরই বসে পড়ল মা। পাস। অন্ধের পরিণতি। লোকগুলোকে পরিষ্কার দেখতে পাচ্ছি। মাকে নিয়ে নেমে ব্রিজের তলায় বসিয়ে রেখে এসেছি। কৌতূহল দমন করতে না পেরে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে চলে এসেছি সরাইয়ের কাছে। গা ঢাকা দিয়ে বসেছি একটা ঝোপের ভেতরে। মুখটা বের করে রেখেছি শুধু। সরাইয়ের দরজাটা দেখা যাচ্ছে। রাস্তাটাও দেখতে পাচ্ছি। 7-8 জন লোক দ্রুত হেঁটে যাচ্ছে সরাইয়ের দিকে। একটা লোককে দুদিক থেকে ধরে নিয়ে এগোচ্ছে 2 জন লোক। মাঝের লোকটা অন্ধ দস্যু। দরজার কাছে এসেই আদেশ দিল অন্ধ। তার কণ্ঠ পরিষ্কার শুনতে পেলাম। রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল কর্কশ কণ্ঠ। ভেঙে ফেল দরজা। 3 জন লোক এগিয়ে গেল। হাত রাখতেই খুলে গেল ভেজানো পাল্লা। কথা শুনেই বোঝা গেল বিস্মিত হয়েছে ওরা। জলদি জলদি ঢোক ভেতরে, গর্জে উঠল অন্ধ। হারামজাদা,
বিল পালিয়েছে হয়তো। দুজন সহকারীর সঙ্গে বাইরে রয়ে গেল অন্ধ। অন্যেরা সবাই ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ চিৎকার শোনা গেল বাড়ির ভেতর থেকে, বিল মরে গেছে। গাল দিয়ে উঠল অন্ধ। মরেছে, কাজ কমেছে। হাদারামের দল, ওর শরীর তল্লাশি কর, সিন্দুকটা বের করে নিয়ে আয়, জলদি কর, তর সইছে না আর ডাকাতটার। প্রচণ্ড হাঁকডাক শুরু করেছে ডাকাতেরা। বাড়ির ভেতরে জিনিসপত্র চেঁচানো আর ভাঙার আওয়াজ উঠছে। দাপাদাপি শোনা যাচ্ছে সিঁড়িতে। এক ঝটকায় খুলে ফেলল কেউ ক্যাপ্টেনের ঘরের জানালার একটা পাল্লা। সার্সির কাজ ভাঙল ঝনঝন শব্দে। খোলা জানালায় একটা লোকের কাঁধ মাথা দেখা গেল। অন্ধকে ডেকে বলল সে, পিউ, সিন্দুকটা খোলা, তছনছ হয়ে আছে ভেতরের জিনিসপত্র। ওটা আছে কিনা দেখ, গাধা কোথাকার। রাগে ফুঁসছে অন্ধ। মোহরগুলো আছে, টাকার কথা বলছি না, শুয়োর কোথাকার। নকশাটা আছে কিনা দেখ। আধ মিনিট নীরবতার পর আবার জবাব দিল লোকটা, না নেই। দেখ বিলের শরীরে কোথাও আছে কিনা। আবার নীরবতা। তারপর আবার জবাব এলো, নেই। বুঝতে পেরেছি, ওই হারামজাদা ছেলেটার কাজ। ইস, কেন যে চোখ দুটো তখন গেলে দিইনি, চেঁচিয়ে বলল পিউ। একটু আগে যখন এসেছিলাম দরজা বন্ধ ছিল। দেখ কোথায় বেটা, খোঁজ খোঁজ, খুঁজে বের কর। তুমুল কাণ্ড শুরু হলো সরাইয়ের ভেতরে। বুট পরা ভারী পায়ের ধূপধাপ, আসবাবপত্র ছুঁড়ে ফেলার শব্দ, দরজায় লাথি মারার আওয়াজ উঠছে। কয়েক মিনিট চলল এই অবস্থা। তারপর একজন লোক উকি দিল সরাইয়ের দরজায়। পিউকে জানালো, আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এই সময় হুইসেলের তীক্ষ্ণ শব্দ শোনা গেল। গ্রামের ওদিক থেকে এসেছে শব্দটা। পুলিশ। চেঁচিয়ে উঠল অন্ধের পাশে দাঁড়ানো একজন, এই তোরা সব বেরিয়ে আয়। ডার্ক, কোথায় তোরা? পুলিশ আসছে। পালাবি কেন, ভিতর ডিম কোথাকার। ধমকে উঠল পিউ। আফসোস করলো, ইস, আজ যদি আমার চোখ থাকতো। সরাইয়ের ভেতর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো ডাকাতেরা। সরাইয়ের আশেপাশের ঝোপঝাড়ে আমাদের খোঁজার নির্দেশ দিল অন্ধ। পুলিশ আসছে তাই দ্বিধা করলো দস্যুরা। আবার ভীতু কাপুরুষ বলে গাল দিল অন্ধ। লক্ষ কোটি টাকা তোদের হাতের নাগালে। বোঝানোর চেষ্টা করছে পিউ, এই সুযোগ ছেড়ে দিবি? দেখ দেখ, জলদি খুঁজে দেখ ছোড়াটা কোথায়। নকশাটা বের করতেই হবে। নকশা ফকশার দরকার নেই, পিউ বলল এক ডাকাত। মোহরগুলো পেয়েছি, এতেই চলবে। খামোখা চিল্লাচিল্লি করে লাভ নেই। প্রথম জনের সমর্থনে বলল আরেক ডাকাত। চল কেটে পড়ি। ভয়ঙ্কর খেপে গেল অন্ধ। চেঁচিয়ে গাল দিতে শুরু করলো, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না দেখে এলোপাথারি বাড়ি মারতে লাগলো লাঠি ঘুরিয়ে। দপাদপ কয়েক ঘা খেলো লাঠির আওতায় দাঁড়ানো ডাকাতেরা। ভয়ঙ্কর দাঁত খিচিয়ে পিউকে গালাগাল দিয়ে উঠল ওরা। সরে গেল লাঠির আওতার বাইরে। ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এই সময়। গ্রামের ওদিকে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নেমে আসছে একাধিক ঘোড়া। পিস্তলের আওয়াজ হলো সরাইয়ের পেছনের পাহাড়ে। মনে হলো আলোর ঝলকও দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলো ডাকাতেরা কিডস হোলের দিকে। বুঝলাম পিস্তলের শব্দ করে কেউ ওদের পালাবার ইঙ্গিত করেছে। অন্ধকে ফেলে রেখেই পালিয়েছে ডাকাতেরা। এইবার নিজের বিপদ বুঝতে পারল পিউ। লাঠি ঠুকে ঠুকে পথ খুঁজে নিয়ে ছোটার চেষ্টা করলো সে, কিন্তু পারছে না। বারবার হোঁচট খাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ল সে। দাঁড়িয়ে কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে রাখলো, ওরে ভাইয়েরা, আমাকে ফেলে যাস নে, আমাকে নিয়ে যা ভাই, নিয়ে যা। কিন্তু কেউ সাড়া দিল না। আবার ছুটতে শুরু করলো পিউ। ভুল করে গ্রামের পথে ছুটছে। ঠিক এই মুহূর্তে উল্টো দিকের পাহাড়ের ওদিক থেকে বেরিয়ে এলো কয়েকজন অশ্বারোহী। চাঁদের আলোয় দেখতে পাচ্ছি ওদের। ঢাল বেয়ে নেমে আসছে দ্রুত। ছুটছে পিউ। হঠাৎ তুষারে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল রাস্তার উপর। অশ্বারোহীরাও এসে পড়েছে। পথের উপর পড়ে যাওয়া মানুষটাকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করলো সামনের ঘোড়সওয়ার।
আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল অন্ধ। তাকে মারিয়ে চলে গেল সবকটা ঘোড়া। চাঁদের আলোয় দেখতে পেলাম নছে পিউয়ের দেহটা কাত হলো, তারপর চিত হয়ে গেল আস্তে আস্তে, আর নড়ল না। অশ্বারোহীরা আরও কাছে এসে যেতেই লাফিয়ে ঝোপ থেকে বেরিয়ে এলাম আমি। সামনের আরোহী একজন অফিসার, মিস্টার ডান্স কিটস। গ্রাম থেকে যে যুবকটা গিয়েছিল ডাক্তার লিপসিকে খবর দিতে, সেও আছে সঙ্গে। পাহাড়ের ওদিকে সাগরে সন্দেহজনক জাহাজের কথা দুপুরেই কানে গিয়েছে কিটসের। তদন্ত করতে আসছিলেন পথে গ্রামের যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। পিউ মরে গেছে, চোখের সামনের সবুজ আচ্ছাদন খসে পড়েছে। আকাশের দিকে চেয়ে আছে যেন কালো কোটর দুটো, বিভৎস। আমাকে দেখে থামলেন ডান্স কিট। যুবকটা থামলো, দু এক কথা জিজ্ঞেস করে একজন পুলিশকে আমার কাছে রেখে দলবল নিয়ে ডাকাতরা যেদিকে গেছে সেদিকে ধাওয়া করলেন কিটস। পরে ফিরে এসে তিনি জানিয়েছেন, ছোট পালতোলা জাহাজ নিয়ে পালিয়েছে ডাকাতেরা, ধরতে পারেননি কাউকে। পুলিশ এবং যুবকের সহযোগিতায় মাকে নিয়ে এলাম সরাইখানায়। অজ্ঞান হয়ে পড়েছিল ব্রিজের তলায়। খানিকটা রাম ঢেলে দিলাম তার মুখে, গরম সেক ইত্যাদি দিয়ে গা গরম করে জ্ঞান ফেরানো হলো। মার জ্ঞান ফিরলে আমি ঘরদোরগুলো ঘুরে ঘুরে দেখলাম। চাওয়া যায় না, ডাকাতেরা জিনিসপত্র কিছুই আর আস্ত রাখেনি, ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়ে গেছে সব কিছু। দেয়ালের ঘড়িগুলো পর্যন্ত খুলে নিয়ে আশ্রে ভেঙেছে। ইতিমধ্যে কিটসও ফিরে এসেছেন। তার আর উপস্থিত অন্যান্য লোকদের সব খুলে বললাম। বিকেলে অন্ধ পিউয়ের প্রথম সরাইয়ে আগমন থেকে ডাকাতেরা পালানো পর্যন্ত সব কথা কিটস বললেন। কিন্তু মোহরগুলো তো পেয়ে গিয়েছে, আর কিসের খোঁজ করছিল ওরা? হঠাৎই প্যাকেটটার কথা মনে পড়ে গেল আমার। জামার ভেতরের পকেটে রেখেছি, ওটা বের করে এনে বললাম, হয়তো এটার খোঁজ করছিল। অন্ধকে বারবার ক্যাপ্টেন ফিল্টের নকশার কথা বলতে শুনেছি। দেখি। হাত বাড়ালেন মিস্টার ডান্স। আমি ভাবছিলাম মিস্টার লিপসির কাছে জমা দেব এটা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বললেন কিটস। ওকেই দিও, উনিই আগে খুলে দেখবেন কি আছে ভেতরে। কি যেন ভাবলেন ডান্স। তাহলে চলো যাই ডাক্তার সাহেবের ওখানে। দেরি না করে আজই জমা দিয়ে দেওয়া উচিত। নিশ্চয় মূল্যবান কিছু আছে প্যাকেটে, নইলে ওটার জন্য এমন পাগল হয়ে উঠতো না অন্ধ। কিটসকে ধন্যবাদ দিলাম। ডগার নামে একজন লোককে নির্দেশ দিলেন কিটস। ডগার, তোমার ঘোড়াটা ভালো, ছেলেটাকে তোমার সঙ্গেই নাও। মায়ের কাছে একজন লোককে রেখে সে রাতেই ডাক্তার লিপসির বাড়ির পথে রওনা দিলাম আমরা। 6. মানচিত্র। বাড়িতে পাওয়া গেল না ডাক্তার লিপসিকে। চাকরানি জানালো বিকেলে বেরিয়ে গেছেন ডাক্তার, হলে গেছেন। রাতের খাওয়াটা জমিদার বন্ধু ট্রেনলির ওখানেই সারবেন, সেখানেই যাব বললেন ডান্স। রাস্তা বেশি না, চাঁদের আলোয় পথ দেখে এগিয়ে আমরা আমরা পথের দুপাশে সারি সারি গাছ, পাতা ঝরে গেছে। চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে নিষ্প্রাণ গাছগুলোকে। সব কিছুতেই যেন জলদস্যুর ছোঁয়া লেগে আছে। এক বিরাট বাড়ির সামনে এসে দাঁড়ালেন ডান্স। হাত তুলে পেছনের সবাইকে থামার ইঙ্গিত করলেন। তারপরে নামলেন ঘোড়া থেকে। আমরাও নামলাম সবাই। বেল টিপে ডাকতেই দরজা খুলে দিল বেয়ারা। পথ দেখিয়ে ট্রেলনির লাইব্রেরিতে নিয়ে গেল আমাদের। ঘরে ঘরে সারি সারি আলমারি, সবগুলোতে বই ঠাসা। প্রতিটি আলমারির উপরে রাখা আছে বিখ্যাত সব লোকের একটি করে আবক্ষ মূর্তি। ফায়ারপ্লেসের পাশে বসে আছেন ডাক্তার লিপসি আর স্কয়ার টেনলি, দুজনেরই হাতে পাইপ। এত কাছে থেকে এর আগে কখনো টেনলিকে দেখিনি আমি। অনুমান করলাম 6 ফুটের বেশি হবে উচ্চতা। সেই অনুপাতে স্বাস্থ্য, চেহারায় সপথিক ভাব, কিন্তু চামড়া রুক্ষ, কপালে বয়সের বলিরেখা।
কুচকুচে কালো ভুরু দেখলেই মেজাজের আঁচ পাওয়া যায়, তবে বদমেজাজি নয়। চোখের তারায় আবেগ আর উত্তেজনার মিশ্রণ। শুনেছি দুর্গম অঞ্চলে ঘোড়ার সাংঘাতিক বাতিক আছে এই জমিদারের। আরে ডান্স যে! খুশি খুশি গলায় আপ্যায়ন করলেন ট্রেনলি। এসো এসো। তারপর কি মনে করে? আমাকে দেখে বিস্মিত হলেন ডাক্তার লিপসি। জিম, তুমি এত রাতে? ব্যাপার কি? অল্প কথায় সব গুছিয়ে বললেন ডান্স কিড। শুনতে শুনতে ট্রেনলি, ডাক্তার চাচা দুজনেই উত্তেজিত হয়ে উঠলেন। ট্রেনলি তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চুল খামচাতে লাগলেন। খুলে এলো তার মাথার পরচুলাটা, বেরিয়ে পড়ল ছোট করে ছাটা চুল। চেহারাটাই পাল্টে গেল নিমেষে। কিডসের কথা শেষ হতেই বলে উঠলেন ট্রেনলি, কানা বদমাস, তাকে মেরে একটা দারুণ কাজ করেছো তুমি কিডস। হাত বাড়ালেন ডাক্তার চাচা। প্যাকেটটা দাও জিম। এগিয়ে গিয়ে প্যাকেটটা তুলে দিলাম তার হাতে। ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন ডাক্তার চাচা। ভেবেছি দেয়ামাত্র খুলে দেখবেন ভেতরে কি আছে, কিন্তু আমাকে বিস্মিত করে দিয়ে প্যাকেটটা পকেটে রেখে দিলেন তিনি। জমিদারের দিকে তাকিয়ে বললেন ট্রেনলি, খাওয়াটা সেরে নেওয়া যাক। ডান্সের আবার ডিউটি আছে, তাকে আটকে রাখা ঠিক হবে না। আমাকে দেখিয়ে বললেন, আর এই ছেলেটারও নিশ্চয় পেট জ্বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কথা তো ভুলেই গিয়েছিলাম। ঘন্টা বাজিয়ে ভেতরকে ডাকলেন জমিদার। সবার জন্যেই খাবার এলো। আস্ত একটা পায়রার মাংস এলো আমার জন্যে। দারুণ খিদে পেয়েছে। গোগাসে গিলতে লাগলাম। খাওয়া শেষ হলো। বিদায় নিয়ে চলে গেলেন ডান্স কিড। ফায়ারপ্লেসের পাশে গিয়ে আবার আরাম করে বসলেন ডাক্তার চাচা। পাশে গিয়ে বসলেন ট্রেনলি। আমিও গিয়ে বসলাম তাদের পাশে। প্যাকেটটা খুলে দেখা যাক এবার, বললেন ট্রেনলি। মৃদু হাসলেন ডাক্তার চাচা। অত অধৈর্য হচ্ছ কেন? তা আগে বলো তো, ফিল্ড সম্পর্কে কি জানো? ফিল্ড? গম্ভীর হয়ে গেলেন ট্রেনলি। আমি যার নাম শুনেছি সে একজন দুর্দান্ত জলদস্যু, ভয়ঙ্কর খুনি। ওর তুলনায় ব্ল্যাক বেয়ার্ডও নিতান্তই শিশু। স্পেনীয় সাগরে তো নাবিকেরা ওর নাম শুনলেই মূর্ছা যায়। আমি কিন্তু মনে মনে গর্বই অনুভব করেছি ফিল্ডের জন্যে। ইংরেজ তো ওকে দেখিনি কখনো, কিন্তু তিনি তাদের ওর জাহাজ দেখেছি, তাও দূর থেকে। আমাদের জাহাজের ক্যাপ্টেন ছিল একটা কাপুরুষ। ফিল্ডের জাহাজের ফ্ল্যাগ দেখেই সোজা ছুটল। জাহাজ ভেরালো ও নিয়ে পোর্ট অফ স্পেনে। আমিও শুনেছি তার নাম, বললেন ডাক্তার চাচা। আচ্ছা, তার কি খুব টাকা করেছিল? তো সারা জীবন ডাকাতি করেছে কেন? কিসের জন্যে অত জাহাজকে তাড়া করে বেরিয়েছে? এত খুন খারাপি বা কিসের জন্যে? উত্তেজিত মনে হচ্ছে জমিদারকে। তোমার সঙ্গে কথা বলাই এক ঝকমারি, সারাক্ষণ মাথাটা গরম। আরে বাবা, ডাকাতি করে তো ডাকাতরা পয়সার পয়সার জন্যেই। সে কি জানি না? আসলে আমি জানতে চাইছি, জমানো টাকা পয়সা ধনরত্ন কেমন ছিল ফিল্ডের? প্রচুর, ঘোষণা করলেন জমিদার। দুহাত ছড়িয়ে বললেন, এই এত। কে জানে এতে ফিল্ডের জমানো রত্নের সন্ধানী আছে কিনা। পকেট থেকে প্যাকেটটা বের করে সাইড টেবিলে রাখতে রাখতে বললেন ডাক্তার চাচা। তার পায়ের কাছেই রাখা ডাক্তারি ব্যাগটা, সেটা খুলে একটা কাঁচি বার করলেন। দেখি খুলে। কাপড়ের প্যাকেটের ভেতর থেকে দুটো জিনিস বের হলো, একটা ডায়েরি আর সিল করা একটা খাম। এটাই পড়ি আগে। ডায়েরিটা হাতে তুলে নিয়ে বললেন ডাক্তার চাচা। পাতা উল্টালেন। চেয়ার ছেড়ে উঠে এসে ডাক্তার চাচার পেছনে দাঁড়িয়ে দেখতে লাগলাম। প্রথম পৃষ্ঠায় কতগুলো হিজিবিজি আঁক আর কিছু অদ্ভুত শব্দ। ক্যাপ্টেনের হাতে উল্কিতে যেমন লেখা ছিল, বিলি বোনস হিজ ফ্যান্সি, মিস্টার ডব্লিউ বোনস মেড নো মোর রাম অফ ফার্ম কি হি গট ইট, ইত্যাদি। তাছাড়াও আরও কিছু ছোটোখাটো শব্দ আছে, যেগুলোর অর্থ উদ্ধার করা রীতিমতো কঠিন। একটা শব্দে পিঠে
ছুরির আঘাত জাতীয় কি যেন বোঝাচ্ছে, তেমন কিছু নেই। পাতা উল্টে গেলেন ডাক্তার চাচা। পরের 10-12টা পাতা অদ্ভুত লেখায় ভরা। এক পাতায় একটা লাইনের প্রান্তে একটা তারিখ রয়েছে, অন্য প্রান্তে টাকার অঙ্ক। সাধারণ হিসেবের খাতায় যেমন থাকে। তারিখটা 1745 খ্রিস্টাব্দের 12ই জুন। টাকা 70 পাউন্ড। কার কাছে যেন পাওনা। নিচে লেখা কারাকাস থেকে সামান্য দূরে। একটা অক্ষরেখা এবং দ্রাঘিমাও দেয়া আছে। 62 ডিগ্রি 17 ইঞ্চি, 20 ডিগ্রি 1-2-40। এরপরের কয়েকটা পৃষ্ঠায় শুধুই টাকার হিসেব। ক্রমেই বেড়েছে যোগফল। শেষ যোগফলটার তলায় লেখা বোনস, তার সঞ্চয়। মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না, বললেন ডাক্তার চাচা। কিন্তু না বোঝার কিছু তো নেই, বললেন ট্রেনলি। কিছু জাহাজের নাম আছে, এগুলো ডুবিয়েছে দস্যুরা। টাকার অঙ্কগুলো বোনস এর বখরার হিসেব। কারাকাস থেকে সামান্য দূরে নিশ্চয়ই কোনো জাহাজ আক্রমণ করেছিল ওরা। ঈশ্বর নাবিকদের আত্মাকে শান্তি দিন। ঠিকই বলেছেন, সায় দিলেন ডাক্তার চাচা। দেখেছেন, টাকার অঙ্ক ক্রমেই বেড়েছে। এরপরে একটা ছাড়া ডায়েরির বাকি পাতাগুলো সাদা। ওই একটা পাতায় একটা তালিকা, ফরাসি, ইংরেজি আর স্পেনীয় মুদ্রার পারস্পরিক মূল্যায়ন করা আছে। দারুণ হিসেবই ছিল তো বোনস, মন্তব্য করলেন ডাক্তার চাচা। ঠকেনি নিশ্চয় কখনো। ডায়েরিটা আবার পকেটে রেখে দিলেন তিনি। খামটা খোলো এবার, বললেন জমিদার। সিলমোহর করা খামের ভেতর থেকে বেরোলো একটা দ্বীপের মানচিত্র। অক্ষাংশ, দ্রাঘিমা, পাহাড়, খাড়ি, উপসাগর ইত্যাদি পরিষ্কার দেখানো আছে। 9 মাইল দৈর্ঘ্য আর 5 মাইল প্রস্থের মোটাসোটা ড্রাগন আকৃতির এই দ্বীপ। সাগর থেকে উঠে গিয়ে দ্বীপে মিশেছে একটা পাহাড়, দুপাশে দুটো চমৎকার ন্যাচারাল পোর্ট। পাহাড়টার নাম দেখা যাচ্ছে ম্যাপে, দি স্পাই গ্লাস। ম্যাপের 3 জায়গায় লাল কালিতে ক্রস দিয়ে চিহ্ন দেয়া আছে। দুটো চিহ্ন দ্বীপের উত্তর অংশে, তৃতীয়টা রয়েছে দক্ষিণ পশ্চিমে। এই চিহ্নটার নিচে কালো কালিতে ছোট কিন্তু পরিষ্কার অক্ষরে লেখা ধনরত্নের স্তূপ এখানে। লেখাটা ক্যাপ্টেন বন্সের হাতের নয়। ম্যাপের উল্টো পিঠে একই হাতের লেখা আছে, টল ট্রি স্পাই গ্লাস শোল্ডার। উত্তরে উত্তর পূর্বে পূর্বের উত্তরে এক জায়গায় স্কেলিটন আইল্যান্ড, পূর্বে দক্ষিণ পূর্বের পূর্বে 10 ফুট। রূপার বাট উত্তরের গুপ্তস্থানে। পূর্বের ঢিবি ধরে এগিয়ে দক্ষিণে 60 ফুট গেলে সামনে পড়বে। বালি পাহাড়ে বাহু দুটো সহজেই পাওয়া যাবে। উত্তর বিন্দুতে উত্তর অন্তরীপের প্রবেশ পথে। জে এফ। উৎফুল্ল হয়ে উঠেছেন জমিদার। এটা জন ফিল্টের গুপ্তধনের ঠিকানা। ঠিকই অনুমান করেছি। ডাক্তার চাচার দিকে ফিরে বললেন ডাক্তার, আগামীকালই 20 টল রওনা হচ্ছি আমি। দিন 10-এর মধ্যেই সেরা জাহাজ আর সেরা নাবিক জোগাড় করে ফেলতে পারবো। আমি খবর পাঠালেই আপনি আর জিম চলে যাবেন 20 টলে। তারপর বেরিয়ে পড়বো আমরা ট্রেজার আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনি জাহাজের ডাক্তারের কাজ চালাবেন, জিম কেবিন বয়, আর আমি হব অ্যাডমিরাল। আর হ্যাঁ, রেড রুট হান্টার জয়েসকেও সঙ্গে নেব। অনুকূল বাতাস পেলে ঠিকানা তো জানাই আছে। দ্বীপে পৌঁছাতে বেশি দিন লাগবে না। তারপর তারপর বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটানো যাবে, এই তো, বললেন ডাক্তার চাচা। কিন্তু, আবার কিন্তু কিসের? বুড়ো কোঁচকালেন জমিদার। জলদস্যুদের কথা ভুলে যাচ্ছেন কেন? এই নকশার জন্যই আজ বেনবো সরাইয়ে আক্রমণ চালিয়েছে ওরা। নিশ্চয় তককে তককে থাকবে। 20 টল থেকে আমাদের জাহাজ নিয়ে নিরুদ্দেশের পথে বেরোতে দেখলেই বুঝে নেবে সব। ভাববেন না আমরা ওদের চোখের আড়াল হতে পারবো। দূরে সাগরেই আমাদের খুন করবে ওরা। জাহাজ শুদ্ধ ডুবিয়ে দেবে। তার আগে অবশ্যই নকশাটা
ছিনিয়ে নেবে আমাদের কাছ থেকে। তার মানে এই মুহূর্তে থেকে মুখে কুলুপ এঁটে ফেলতে হবে আমাদের। নকশা সম্পর্কে কোনো কথাই কারো কাছে উচ্চারণ করা চলবে না। আমার দিকে ফিরলেন জমিদার টেনলি। জিম, বুঝতে পেরেছ তো? মাথা ঝুঁকিয়ে সায় দিলাম। 7 বিস্টলে 10 দিনে জাহাজ নাবিক জোগাড় করতে পারলেন না জমিদার টেনলি। তার চেয়ে অনেক বেশি সময় লেগে গেল। 17 সালের 1 মার্চ ব্রিস্টলের ওল্ড অ্যাঙ্কর সরাইখানা থেকে ডাক্তার লিপসির কাছে একটা চিঠি লিখলেন টেনলি। চিঠিটা হলো, প্রিয় লিপসি, জাহাজ কেনা হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে গেছে, চমৎকার স্কুনার, সহজেই চালানো যায়, পরিবহন ক্ষমতা 200 টন, নাম হিসপানিওয়ালা। জাহাজটা জোগাড় করে দিয়েছে আমার পুরানো বন্ধু পর্যটক ব্লান্ডলি। আমার জন্যে সাংঘাতিক পরিশ্রম করেছে সে। ব্রিস্টলের আরও অনেকেই সাহায্য করেছে আমাকে। তারা জেনেছে গুপ্তধনের সন্ধানে যাচ্ছি আমি। ব্র্যান্ডলির কথা, খুব কম দামে পাওয়া গেছে জাহাজটা, কিন্তু দুষ্টু লোকের তো অভাব নেই। তারা বলছে আসলে এটা ব্র্যান্ডলিরই জাহাজ ছিল। আমাকে বোকা পেয়ে খুব চড়া দামে বিক্রি করেছে। বলেছে জাহাজের মালিক অন্য লোক, মধ্যস্থতার নামে খুব ঠকিয়েছে নাকি সে আমাকে। সে যাই হোক, জাহাজটাকে খারাপ বলতে পারছে না কেউ। যতটা ভেবেছিলাম তত সহজে নাবিক জোগাড় হয়নি। নিতান্ত ভাগ্যক্রমে সিলভারকে না পেয়ে গেলে তো নাবিকই জোটাতে পারতাম না। লোকটা বুড়ো, এককালে জাহাজে চাকরি করত, এখন ব্রিস্টলে একটা সরাইখানার মালিক। আমি নাবিক খুঁজছি শুনে একদিন খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির। হ্যাঁ, বলতে ভুলে গেছি, লোকটার একটা পা নেই। লোকটার পুরনো নাম লং জন সিলভার। অমরবীর হুকের অধীনে দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছিল সে। পা খোয়ায় ওই যুদ্ধেই। নাবিক এবং যোদ্ধা ছাড়াও আরেকটা পরিচয় আছে তার, চমৎকার রাঁধুনি সে। ঝেঁচে পড়ে এলো। হিসপানিওয়ালার বাবুর্চির কাজটা তাকেই দিয়ে দিলাম। ডাঙায় থেকে থেকে শরীর খারাপ হয়ে গেছে নাকি তার। দূরসাগরের নোনা হাওয়ায় যদি স্বাস্থ্যের উন্নতি হয়, এই আশাই বুড়ো বয়সে জাহাজে চড়তে চাইছে সিলভার। হুট করে তাকে চাকরি দেওয়ার আরও একটা কারণ আছে। আমাকে আশ্বাস দিল হিসপানিওয়ালার জন্যে নাবিক জোগাড় করে দিতে পারবে সে। সত্যি কথা রেখেছে এক পেয়ে নাবিক। দেখতে দেখতে নাবিক জোগাড় করে ফেলেছে সিলভার। যে সে নাবিক নয়, রীতিমতো কাজের লোক প্রত্যেকে। চেহারা ওদের খারাপ, অস্বীকার করছি না, কিন্তু চেহারা দেখে তো আর বেতন দেব না। কাঁচা লোক নই আমি, বাজিয়ে দেখে নিয়ে তবেই চাকরি দিয়েছি। অদম্য ওদের মনোবল, দরকার পড়লে লড়াই করানো যাবে ওদের দিয়ে। জাহাজের ক্যাপ্টেন নিয়োগ করেছে যাকে, সে তো একটি রত্ন। মেজাজটা অবশ্য একটু কড়া, কিন্তু ক্যাপ্টেনের মেজাজ কড়া না হলে নাবিকেরা তাকে মানবে কেন? খোঁজ পেয়ে নিজেই এসেছে ক্যাপ্টেন, কিন্তু মেট আরোকে আবিষ্কার করেছে সিলভার। সারেং লোকটা আবার বাঁশি বাজাতে পারে। সিলভারের কথা আরও কিছু বলে নেই। লোকটা হিসপানিওয়ালায় ছোট চাকরি নিয়েছে বটে, কিন্তু তাকে যা তা ভাবা ঠিক হবে না। ব্যাংকে মোটামুটি টাকা আছে তার নামে। সরাই চালাবার ভার স্ত্রীর উপর দিয়েছে। মেয়ে লোকটি ইংরেজ নয়। সিলভার অবশ্য বলেনি কিছু, কিন্তু কারো কারো ধারণা বউয়ের দাপট সইতে না পেরেই নাকি পালিয়ে বাঁচতে চাইছে খুড়া বাবুর্চি। হাওয়া পরিবর্তনের কথাটা আসলে একটা বাহানা। সে যাই হোক, ওসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। টেনলির চিঠিটা আমাকেও পড়তে দিলেন ডাক্তার চাচা। জাহাজ আর নাবিক জোগাড় হয়ে গেছে জেনে দারুণ খুশি হলাম। এই খবরের আশায় তো আছি, কিন্তু একটা ব্যাপার মোটেই ভালো লাগলো না আমার। জমিদার নিজেই বললেন গুপ্তধন আর নকশা সম্পর্কে কাউকে কিছু বলা হবে না, অথচ তিনি নিজেই কথাটা ফাঁস করে দিয়ে বসে আছেন। পরদিন গোধূলি বেলায় রয়্যাল জর্জে এসে দাঁড়ালো ডাক গাড়িটা। রেডরুথ হান্টার আর
জয়গের সঙ্গে গাড়িতে চড়ে বসলাম। ছুটন্ত গাড়ির জানালা দিয়ে কনকনে হাওয়া এসে ঢুকছে ভেতরে। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে চলেছি। বাড়ির কথা, মায়ের কথা মনে পড়ছে বারে বারে। মনে পড়ছে আমাদের সরাই অ্যাডমিরাল বেনবোর কথা। বাবার চিঠিটা কেন যেন আজ বেশি করে মনে আসছে। সেই সঙ্গে ভাবছি সরাইয়ের আশপাশের পাহাড় আর সাগরের কথা। ক্যাপ্টেন বোনসও এসে চড়াও হচ্ছে মনের পর্দায়। নিরুদ্দেশ যাত্রায় চলেছি। আর কি কোনো দিন ফিরে আসতে পারবো অ্যাডমিরাল বেনবয়? ঠিক কতক্ষণ পরে জানি না। পাজরে রেড রুটের কনইয়ের খোঁচায় তন্ময়তা ভাঙল। বলল সে, নেমে পড়ো। বিস্টলে এসে গেছি। নামলাম। ঘোড়ার গাড়ি নিয়ে এসে পৌঁছালাম শহর থেকে দূরে ডক ইয়ার্ডে। সারি সারি জাহাজ নোঙ্গর করে আছে। দেশ বিদেশের নাবিকেরা কোলাহল করছে, গান গাইছে, কাজ করছে। নোনা হাওয়ায় মেশানো আলকাত্রার গন্ধটা একেবারে অপরিচিত ঠেকল না। এই গন্ধ আগেও পেয়েছি। ক্যাপ্টেন বোনসের সিন্দুকের ভেতর থেকে এই গন্ধই বেরোচ্ছিল। কানে মাকড়ি, দুগালের জুলফি পাকিয়ে পাকিয়ে গোল করা, রং ওঠা পোশাক পরা মাঝবয়সী এক নাবিককে অবাক চোখে দেখছি। এই সময় সেখানে এসে দাঁড়ালেন ট্রেনলি। জমিদারকে দেখে প্রথমে তো চিনতেই পারলাম না। স্বাস্থ্য অনেক ভালো হয়েছে তার। পরনে নীল রঙা মোটা কাপড়ের নাবিকের পোশাক। কথা, হাসি, চলাফেরার ভঙ্গি ইত্যাদি সব কিছুতেই নাবিকের অনুকরণ করছেন। কেমন আছো জিম? আমার হাত ধরে কুশল জিজ্ঞাসা করলেন জমিদার। আমি ভালো আছি জানাতেই বললেন, কাল রাতে ডাক্তার লিভসিও এসে পৌঁছেছে, সেও ভালো আছে। আমরা কবে যাত্রা করছি স্যার? আগামীকাল 8 স্পাই গ্লাস। পরদিন সকালে নাস্তার পর স্পাই গ্লাস সরাইয়ে যেতে বললেন আমাকে ট্রেনলি। জন সিলভারকে দেবার জন্যে একটা চিঠি দিলেন আমার হাতে। সরাইয়ের ঠিকানাটা বুঝিয়ে বললেন। ডকের ধার ধরে যেতে যেতে সাগরের পাড়েই একটা ছোট্ট বাড়ি, দেয়ালে মস্ত দূরবীনের ছবি আঁকা। ওটাই স্পাই গ্লাস সরাইখানা। বেরিয়ে পড়লাম। উত্তেজনা আর আনন্দে মশগুল। আরও জাহাজ, আরও নাবিক, নতুন জায়গা দেখার সুযোগ পেয়েছি। এই তো আমি চাই। কর্মব্যস্ত মানুষের ভিড় ডকে। তাদের পাশ কাটিয়ে মালপত্রের স্তূপ এড়িয়ে এসে দাঁড়ালাম সরাইটার সামনে। ঠিকই বলেছেন জমিদার, সহজেই পাওয়া গেল স্পাই গ্লাস সরাইখানা। সরাইয়ের বাইরের জায়গাটুকু সুন্দর ছিমছাম। নতুন আঁকা সাইনবোর্ড, জানালায় টকটকে লাল পর্দা। ভেতরে ঢুকে পড়লাম। এক কামরার একটা বাড়ির মাঝখানে দেয়াল তুলে দুভাগ, অর্থাৎ দুটো ঘর করা হয়েছে। মেঝে পাকা নয়, চমৎকার করে বালি বিছানো। মালিকের আজব কিন্তু চমৎকার রুচির পরিচয় পাওয়া যায় এতে। তামাকের ধোঁয়ায় আসন্ন ঘরের খদ্দেররা বেশিরভাগই নাবিক। জোরে জোরে কথা বলছে ওরা। এভাবেই হয়তো কথা বলতে অভ্যস্ত নাবিকেরা। দরজায় দাঁড়িয়ে রইলাম। এই সময় ওপাশের ঘরটা থেকে বেরিয়ে এলো একজন লোক। আগে কখনো দেখিনি, কিন্তু সেকে বুঝতে অসুবিধে হলো না। উরুর কাছ থেকে কাটা বা বগলের ক্রাশ। প্রায় নিঃশব্দে আশ্চর্য নৈপুণ্যের সাথে হাঁটছে লোকটা। একটা পা যে নেই তাতে যেন কোনো অসুবিধেই হচ্ছে না তার। লম্বা বলিষ্ঠ দেহ, প্রকাণ্ড মুখটা ফ্যাকাশে, হয়তো বয়সের ভারেই, কিন্তু হাসি লেগেই আছে মুখে, বুদ্ধিদীপ্ত চোখ। টেবিলগুলোর পাশ দিয়ে চলছে ফিরছে লোকটা। প্রতিটি টেবিলের পাশে থেকে কুশলাদি জিজ্ঞেস করছে। কারো কারো পিঠ চাপড়ে দিচ্ছে নিতান্ত আপনজনের মতো। না, যা সন্দেহ করেছিলাম তা নয়। লোকটা এক পেয়ে ঠিকই, নাবিকও ছিল এককালে, কিন্তু সে ক্যাপ্টেন বোনসের সেই ভয়ঙ্কর লোক নয়। আমার দুঃস্বপ্নে দেখা দানব নয় সে। এই হাসি খুশি চমৎকার লোকটা আর যাই হোক জলদস্যু হতে পারে না। সবার সাথে লং জন সিলভারের ব্যবহার দেখে তাই মনে হচ্ছে আমার। এগিয়ে গেলাম, পেছন থেকে ডাকলাম,
মিস্টার সিলভার স্যার। ফিরে চাইল লোকটা। মিস্টার টেনলি দিয়েছেন। চিঠিটা বাড়িয়ে ধরে বললাম। চিঠিটা নিতে নিতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সিলভার। কিন্তু তুমি কে খোকা? তারপর হঠাৎই যেন অনুমান করে নিয়ে বলল, ও ও বুঝেছি, তুমিই সেই, মানে কেবিন বয়। ভালো, খুশি হলাম তোমাকে দেখে। বিশাল এক থাবা আমার দিকে বাড়িয়ে দিল সে। হঠাৎই ওপাশের ঘর থেকে দরজার কাছে এসে দাঁড়ালো একটা লোক। আমাকে দেখে ফেললো। সঙ্গে সঙ্গে তার দু চোখে ফুটল বিস্ময়। পরক্ষণেই ঘুরে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল ওপাশে। সিলভারের থাবা থেকে হাতটা সারিয়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম, আরে ওই তো ব্ল্যাক ডগ। কে, কি নাম বললে? আমার দৃষ্টি অনুসরণ করে ফিরে চেয়েছে সিলভার। ছুটে গেলাম দুই ঘরের মাঝখানের মাঝের দরজার কাছে। এক পলকের জন্য চোখে পড়ল বেরিয়ে যাচ্ছে ব্ল্যাক ডগ। ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে সিলভার। ব্ল্যাক ডগের পেছনটা দেখতে পেয়েছে সে। আরে ও ও তো আমার পয়সা না দিয়েই চলে যাচ্ছে। হ্যারি, এই হ্যারি, জলদি ধর বেটাকে। লাফিয়ে উঠে দাঁড়ালো দরজার কাছে বসা একজন লোক। হা করে আছো কেন? জলদি যাও। তাড়া লাগালো সিলভার। আমার দিকে ফিরে বলল, কি নাম যেন বললে? ব্ল্যাক ডগ, জলদস্যু। আমার সরাইয়ে ডাকাত, এটা সাহস তো কম নয়। এই বেন। আরেকজন লোককে ডেকে আদেশ দিল সিলভার, তুমিও যাও, যে করেই হোক ধরে নিয়ে এসো বেটাকে। জলদস্যু, বাপের নাম ভুলিয়ে ছাড়বো। আমাকে চেনে না। ঘরের ভেতরের দিকে একটা টেবিলে বসা লোকের দিকে চেয়ে হঠাৎ খেকিয়ে উঠল সে। এই এই মর্গান, তোমার পাশেই তো বসেছিল ও। এসো, এদিকে এসো। হতচকিত চকিত হয়ে পড়ল মর্গান। উঠে দাঁড়িয়ে দ্বিধাজড়িত পায়ে এগিয়ে এলো সিলভারের কাছে। পোশাক পরিচ্ছদে মনে হচ্ছে নাবিক। মাথার চুল পেকে গেছে। মাথার চুল পেকে গেছে। মেহগনি রঙের চামড়ায় ঢাকা মুখ। হাতের তামাকের ডেলাটা গোল করতে করতে কাচুমাচু মুখে এসে দাঁড়ালো সিলভারের সামনে। ওই ব্ল্যাক ডগ না কি নাম বলল? ওর সঙ্গে পরিচয় আছে? জি না। তবে যে বড় গল্প ছিলে তখন মদের টেবিলে যে কোনো অপরিচিত নাবিক পরিচিত হয়ে যায়। আপনিও তো জানেন। সত্যি বলছি, আমি ওকে দেখিনি এর আগে, এবং বেঁচে গেলে এই জন্যেই। এরপর থেকে যদি দেখি ওই ধরনের লোকের সঙ্গে মেলামেশা করছো, ঝেঁটিয়ে বার করব আমার সরাই থেকে। তা কি বলছিল তোমাকে? সাগর, জাহাজ, ক্যাপ্টেন, এমনি সব শব্দ কানে আসছিল। এসব নিয়েই তো আলোচনা করে নাবিকেরা। যাও, বসো গে। ধীরে ধীরে গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল মর্গান। সিলভারের দিকে চোখ তুলে চাইতে সাহস হচ্ছে না। তামাকের ডেলাটা গোল করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার কানের কাছে মুখ নামিয়ে ফিস ফিস করে বলল সিলভার, মর্গান লোক খুব ভালো, কিন্তু হদ্দ বোকারাম। দরজার দিকে তাকিয়ে কি যেন ভাবলো সিলভার। তারপর আমার দিকে চেয়ে আপন মনেই মাথা নাড়ল। ব্ল্যাক ব্ল্যাক ডগ, দেখেছি আগেও লোকটাকে। আচ্ছা, ওর সঙ্গে একটা অন্ধ লোককে দেখেছো কখনো? বিচ্ছিরি চেহারা নিশ্চয়। উত্তেজিত হয়ে উঠলাম আমি। ওই বেটাও ডাকাত ছিল, নাম পিউ। হ্যাঁ হ্যাঁ, পিউ, সাই দিয়ে বলল সিলভার। দুই হারামজাদাই আমার দোকানে হরদম আসে যায়। ইদানিং অবশ্য কান্নাটাকে দেখি না। ইস, আগে যদি জানতাম। পিউ তো মারা গেছে, ঘোড়ার পায়ের তলায় পড়ে গিয়েছিল। এই সময় হাঁপাতে হাঁপাতে ঘরে এসে ঢুকলো হ্যারি আর বেন। তাদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল সিলভার। ওকে ধরতে পারলাম না। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ফেলছে হ্যারি। বেটা এক্কেবারে গায়েব হয়ে গেছে। তোমাদের দুই গাধাকে দিয়ে কোনো দিন কোনো কাজ হয়েছে? খেকিয়ে উঠল সিলভার। ইস, এখন আমি কি জবাব দেব মিস্টার টেনলির কাছে? আমার সরায়ে ডাকাতদের আড্ডা। যদি শোনেন তিনি, আমাকে কি আর চাকরিতে রাখবেন? আর আমিই বা কি করি? যুদ্ধে গিয়ে তো একটা পা খোয়ালাম। পা থাকলে, আরে গাধারা, তোমাদের মতো গায়ের জোর থাকলে ওই হারামখোর আমার হাত থেকে পালিয়ে বাঁচে? যাক, যা হবার হয়েছে, অভয় দিলাম। আমি সব কথা বুঝিয়ে বলবো মিস্টার টেনলিকে। আপনার কোনো দোষ নেই, দেখতেই তো পেলাম। তাছাড়া সরাইয়ে কত লোক আসে যায়, কি করে বুঝবেন
কে ডাকাত আর কে সাধু? বুদ্ধিমান ছেলে। হাসিতে ভরে গেছে সিলভারের মুখ। আমার পিঠ চাপড়ে দিয়ে বলল, তোমার সম্পর্কে যা শুনেছি দেখছি মিথ্যে নয়। এসো, এক গ্লাস রাম খাও। হঠাৎই যেন মনে পড়ে গেল কথাটা তার। আরে তাই তো, ডাকাতটা যে আমার 3 গ্লাস মদের দাম না দিয়েই চলে গেল। যাকগে, এসো, যা হবার হয়েছে। আপন করে নিয়ে আমাকে একটা চেয়ারে বসালো সিলভার। রাম নয়, চা নিলাম আমি। ইতিমধ্যে টেনলির চিঠিটা পড়ে ফেলেছে সিলভার। টেনলির সঙ্গে তাকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার পাশে বসে বলল সিলভার, একটা কথা কি জানো, বুড়ো আর বাচ্চাদের মাঝে খাতির হতে সময় লাগে না। বুঝতে পারছি তোমার সঙ্গে আমার বনিবনা ভালোই হবে। তাছাড়া দুজনের কাজও প্রায় একই ধরনের। তুমি কেবিন বয়, আমি বাবুর্চি। বকবক করেই চলল সিলভার। আমার চা খাওয়া শেষ হলে উঠে দাঁড়ালাম। সিলভারও উঠল। সরাই থেকে বেরিয়ে পড়লাম দুজনে। ডকের পথটা ধরে চলতে চলতে আমার সঙ্গে আলাপ আরও জমে উঠল সিলভারের। চমৎকার গল্প বলতে পারে সে। অল্পক্ষণেই বুঝে গেলাম জাহাজ, নাবিক, সাগর সম্পর্কে জ্ঞানও তার অপরিসীম। চলার পথে যে কটা জাহাজ দেখলাম, সব কটার গঠন, কোন জাতের, কোন দেশের জাহাজ ওগুলো, কি মাল বহন করে, কোন কোন সাগর পথে যাতায়াত ইত্যাদি সব বলল আমাকে। এরই ফাঁকে ফাঁকে নাবিকদের সম্পর্কেও ছোটোখাটো গল্প শোনালো। খুশি হয়ে উঠলাম। সিলভারকে সঙ্গী হিসেবে পেয়েছি। জাহাজের সময় আমার ভালোই কাটবে। ডকের ধারেই একটা সরাইয়ে আমাদের জন্যে অপেক্ষা করছিলেন ডাক্তার চাচা আর টেনলি। আমাদের দেরি দেখে লাঞ্চ শুরু করে দিয়েছেন। কেন দেরি হলো সব বুঝিয়ে বলল সিলভার। প্রচুর উৎসাহের সঙ্গেই ব্ল্যাক ডগকে ধাওয়া করার ঘটনা বর্ণনা করলো। মাঝে মধ্যে সাক্ষী হিসেবে আমার দিকে তাকাচ্ছে, সায় দিচ্ছি আমি। ব্ল্যাক ডগ ধরা না পড়ায় আফসোস করলেন ডাক্তার চাচা আর টেনলি। কিন্তু ঠিকই বুঝলেন সিলভারেরও কিছু করার ছিল না। সে তো সঙ্গে সঙ্গেই লোক পাঠিয়েছে। ডাকাতটাকে ওরা ধরতে না পারলে খোড়া মানুষটার কি করার আছে। আজ বিকেল 4টে কাজের কথা এলেন টেনলি। আবার বলছি, বিকেল 4টে নাবিকদের হিসপানিওয়ালায় গিয়ে তৈরি থাকতে বলবে। জি আচ্ছা, ঘাড় কাত করলো সিলভার। তাহলে যাও এখন। সিলভারের চলার পথের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন ডাক্তার চাচা। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, লোকটার উপর কোনো সন্দেহ হচ্ছে না আমার। সন্দেহ মানে? ওর মতো চমৎকার লোক হয় নাকি? বললেন টেনলি। তা আর দেরি কেন, খাওয়া তো হলো। চলো যাই, তোমাকে দেখাই জাহাজটা। হ্যাঁ চলো যাই, আমাকে দেখিয়ে বললেন ডাক্তার চাচা। জিম আসবে সঙ্গে? ও তো দেখেনি জাহাজটা। নিশ্চয় আসবে না মানে 100 বার আসবে। চলো জিম, তুমিও চলো। নয়, বারুদ বন্দুক। জাহাজে উঠতেই এগিয়ে এসে আমাদের সালাম জানালো মেট আরও। চামড়ার রং তামাটে, চোখ টেরা, কানে ইয়ারিং। কোনো এক সময় নৌবাহিনীতে ছিল হয়তো। টেনলির সঙ্গে তার সদ্ভাব সহজেই বোঝা যায়। আরোর সঙ্গে কথা বলছেন টেনলি। এই সময় কয়েকজন নাবিকের পেছনে ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে এলেন হিসপানিওয়ালার ক্যাপ্টেন। রুক্ষ কিন্তু ধারালো চেহারা, সারাক্ষণই যেন রেগে আছেন। ভদ্রতার ধার কাজ দিয়েও গেলেন না ক্যাপ্টেন। এসেই শুরু করলেন, আপনার সঙ্গে কথা আছে মিস্টার টেনলি। ও ক্যাপ্টেন স্মলেট। ভুরুকুচ খেয়ে গেছে জমিদারের। কি কথা? সোজাসুজিই বলছি, এই জাহাজের লোকদের মোটেই ভালো লাগছে না আমার। জাহাজটাও নিশ্চয়ই ভালো লাগছে না আপনার। কণ্ঠস্বরেই বোঝা গেল রেগে গেছেন টেনলি। জাহাজটা সত্যি ভালো কি মন্দ জানি না এখনও। না চালিয়ে কোনো মন্তব্য করব না। জাহাজ পছন্দ নয়, নাবিকেরা ভালো নয়। তাহলে নিশ্চয় হিসপানিওয়ালার মালিককেও আপনার সুবিধের মনে হচ্ছে না। তর্ক বিতর্ক খারাপ দিকে মনে নিচ্ছে বুঝে হাত তুলে থামালেন দুজনকে ডাক্তার চাচা। আরে কি শুরু করলেন আপনারা? ক্যাপ্টেনের পক্ষ নিয়ে বললেন তিনি। ক্যাপ্টেন স্মলেট একটা কথা বলেছেন, সেটা সত্যি কি মিথ্যে না জেনে খামোখা খামোখা তর্ক বাঁধাচ্ছ কেন স্কয়ার? জাহাজের ভার
তার উপর। কাজেই ভালো মন্দ সব বিষয়েই কথা বলার অধিকার ক্যাপ্টেনের আছে। হ্যাঁ ক্যাপ্টেন, বলুন কেন এই অভিযান আপনার পছন্দ নয়? চাকরি দেবার সময় আমাকে বলা হয়েছে একটা গোপন মিশনে চলেছে হিস্পানিওয়ালা, কিন্তু জাহাজে উঠে দেখি ও মা, নাবিকেরা আমার চেয়ে অনেক বেশি জানে। কেন? কোথায় যাচ্ছে জাহাজ? এটা কেমন ধরনের কথা স্যার? ভুল বলেননি আপনি, ক্যাপ্টেনের সপক্ষে রায় দিয়ে বললেন ডাক্তার চাচা। আরও কথা আছে, নাবিকেরা বলা বলি করছে গুপ্তধনের সন্ধানে যাচ্ছে এই জাহাজ। নাবিকদের মুখে কথা ছড়ায় বেশি। কোথায় কোন ডাকাতের দল শুনবে কথাটা, ব্যাস পিছু নেবে, বেঁচে আর ফিরে আসতে হবে না। আপনিই বলুন, জেনে শুনে কে মরতে যায়? আপনার এই অভিযোগও ফেলনা নয়, বললেন ডাক্তার চাচা। কিন্তু নাবিকদের পছন্দ করছেন না কেন? দেখুন স্যার, শুনেছি আপনি ডাক্তার। রোগীর চেহারা দেখেই ভেতরের অনেক কিছু আঁচ করতে পারেন। আমি নাবিক, সারা জীবন নাবিকদের মাঝে কাটিয়েছি। চোখ দেখে ওদের চরিত্র অন্তত কিছুটা বুঝবো না ভাবলেন কি করে? কথাটা যখন উঠেই পড়ল তো বলি, এই জাহাজ সামলানোর ভার আমার, সুতরাং নাবিকদের ভারও আমার উপরই থাকবে। সেক্ষেত্রে নাবিক জোগাড়ের ভারটাও আমার উপর দেয়াই উচিত কাজ হতো আপনাদের। আপনার কথায় যুক্তি আছে, বললেন ডাক্তার চাচা। কিন্তু কাকে কাকে পছন্দ হয় না আপনার বলুন তো? মেট আরোকে কেমন মনে হয় আপনার? নাবিক হিসেবে খারাপ না, তবে তার স্বভাব অফিসারের মতো নয়। মাঝি মাল্লাদের সঙ্গে বসে মদ খায়। মদ খেলে কি হলো? আপনি খান না? খেকে উঠলেন টেনলি। খাই। কর্কশ হয়ে উঠেছে ক্যাপ্টেনের গলা। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। আমি বোঝাতে চাইছি মাঝি মাল্লাদের সঙ্গে বসে মদ খাওয়া জাহাজের অফিসারদের জন্যে বেমানান। পরিষ্কার করে বলুন তো ক্যাপ্টেন, কি বলতে চান আপনি? প্রশ্ন করলেন ডাক্তার চাচা। সত্যি এই অভিযানে যাবার ইচ্ছে আপনাদের আছে? নিশ্চয়, বললেন জমিদার। তার রাগ কমেনি। নইলে এত খরচপাতি কিসের জন্যে? বেশ, তাহলে বলছি, যা হবার হয়ে গেছে, কিন্তু এই মুহূর্ত থেকে আমার আদেশে সব চলবে হিস্পানিওয়ালায়। কাণ্ডটা দেখুন তো, নিচে সুন্দর স্টোর রুম থাকতে জাহাজের সামনে এনে জমা করেছে সব গোলাবারুদ আর অস্ত্রশস্ত্র। ওগুলো সরাবো আমি এখান থেকে। তাছাড়া যে চারজন লোককে ওই গোলাবারুদের পোহরায় রাখা হয়েছে তাদের কোনো দরকার নেই। ওরা থাকবে নিজের নিজের কোয়ার্টারে। ঠিক আছে, মেনে নিলাম, বললেন টেনলি। আর কিছু বলবেন? বলবো, হিস্পানিওয়ালা কোন উদ্দেশ্যে অভিযান চালাবে বড় বেশি জানাজানি হয়ে গেছে। ঠিকই বলেছেন আপনি ক্যাপ্টেন, সায় দিলেন ডাক্তার চাচা। নিজের কানে শুনেছি আমি। আপনাদের কাছে দ্বীপের ম্যাপ আছে। সেই ম্যাপে চিহ্নিত করা আছে কোথায় গুপ্তধন মিলবে। দ্বীপটার অবস্থানও জানি, মানে শুনেছি। গড়গড় করে অবস্থানটা সঠিক আউড়ে গেলেন ক্যাপ্টেন। আশ্চর্য তো, বললেন জমিদার। আমি একথা কাউকে জানাইনি। অথচ হিস্পানিওয়ালার নাবিকদের কারো অজানা নেই। থমথমে গম্ভীর ক্যাপ্টেনের মুখ। কে বলল তাহলে? জিজ্ঞাসু দৃষ্টিতে একবার ডাক্তার চাচার মুখের দিকে তাকালেন জমিদার। বেশি কথা বলি না আমি, তুমি জানো, দীর্ঘকণ্ঠে বললেন ডাক্তার চাচা। আর জিমও বেফাঁস কথা বলার ছেলে নয়। কি বলতে যাচ্ছিলেন জমিদার, কিন্তু তার আগেই বলে ফেললেন ক্যাপ্টেন। কার কাছে আছে ম্যাপটা জানি না, জানতে চাইও না, কিন্তু দেখবেন খুইয়ে না বসেন ওটা। গুপ্তধন, ম্যাপ, গোলাবারুদ। ক্যাপ্টেন, আপনি কি বিদ্রোহের আশঙ্কা করছেন? জিজ্ঞেস করলেন ডাক্তার চাচা। এ ব্যাপারে খোলাখুলি এখনই কিছু বলতে পারবো না, মাফ করবেন। আমার সন্দেহ হয়েছিল, জানালাম। পরে যেন দোষ না দিতে পারেন আমাকে। জাহাজের ক্যাপ্টেন আমি, জাহাজের নিরাপত্তার দায়িত্ব তাই আমার। আমাকে পুরো স্বাধীনতা আর জাহাজের শাসন ক্ষমতা দিতে হবে, নইলে চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে নেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। একবার জমিদারের দিকে তাকালেন ডাক্তার চাচা, তারপর ক্যাপ্টেনের দিকে তাকিয়ে হাসলেন। ক্যাপ্টেন স্মলেট, আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না আর। আপনি বুদ্ধিমান শুনেছি, বললেন ক্যাপ্টেন। ঠিকই শুনেছি, ডাক্তার যখন বলছে, বললেন জমিদার। আমার বিশেষ আপত্তি থাকার কথা নয়। বড় বড় কথা বলে ফেললাম, মাফ করবেন আমাকে। মিস্টার টেনলি স্যার, বললেন ক্যাপ্টেন। আমাকে আমার মতো কাজ করতে দিন। কথা দিচ্ছি
কোনো ফাঁকি কিংবা অবহেলা পাবেন না। আর একটাও কথা না বলে ঘুরে চলে গেলেন স্মলেট। দুজন খাঁটি লোক জোগাড় করেছো হে তুমি জমিদার, বললেন ডাক্তার চাচা। একটি ওই জন সিলভার, আরেকটি এই ক্যাপ্টেন। এটার চাইতে সিলভার অনেক ভালো। মুখ গোমরাই রয়েছে জমিদারের। এই বেটা তো ব্যবহারই জানে না। ইংরেজের বাচ্চা, অমন হতে দেখিনি কখনো। হয়েছে হয়েছে, রাগ বাদ দাও, বললেন ডাক্তার চাচা। জাহাজের জাহাজের সব ব্যবস্থা আবার ঢেলে সাজানো শুরু হলো। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু তদারক করছেন ক্যাপ্টেন। তাকে সাহায্য করছে মেট। আরও জোর কাজ চলছে। এই সময় একটা নৌকায় করে কয়েকজন লোক এলো। সবাই হিস্পানিওয়ালার চাকুরে। সব শেষে এসেছে। তাদের মধ্যে সিলভারও আছে। একটা পা নেই, কিন্তু ঝোলানো দড়ি বেয়ে বানরের মতো ক্ষিপ্ততায় দিকে উঠে এলো সিলভার। উঠেই প্রশ্ন করলো, এ কি হচ্ছে? গোলা বারুদ ছড়াচ্ছি, বলল একজন নাবিক। কেন, দেরি হয়ে যাবে যে তাহলে? আজকের জোয়ার ধরতে পারবো না। এই, তোমার এত মাতব্বরি কেন? ধমকে উঠলেন ক্যাপ্টেন। রান্নাঘরে যাও, খাওয়ার ব্যবস্থা করো গে, যত সব। গজগজ করে উঠলেন তিনি। মাফ করবেন স্যার, এই যে যাচ্ছি। তাড়াতাড়ি রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল সিলভার। মনে হচ্ছে কথা একটু বেশি বলে, মন্তব্য করলেন ডাক্তার চাচা। তবে লোক ভালো, ব্যবহারেই বোঝা যায়। হবে হয়তো, বললেন স্মলেট। কথাবার্তা শুনতে একটু বেশি এগিয়েছিলাম। ক্যাপ্টেনের নজরে পড়ে গেলাম। খেকিয়ে উঠলেন, এই ছেলে, তুমি এখানে কি করছো? যাও, রান্নাঘরে যাও, বাবুর্চিকে সাহায্য করোগে। তিলমাত্র বিলম্ব না করে ঘুরেই চলতে লাগলাম। পেছনে ক্যাপ্টেনের গজগজানি শোনা গেল। কোনো সুপারিশ পেয়ারের লোকটোক চলবে না আমার জাহাজে। কাজ করতে হবে। স্কোয়ার টেনলির সঙ্গে সেই মুহূর্তে একমত হলাম আমি। অসহ্য লোক ক্যাপ্টেন স্মলেট। তার প্রতি গভীর বিতৃষ্ণায় ভরে গেল আমার মন।